আজকের দিনে বিশেষ করে তরুণ প্রজন্মের আর্থিক জীবনটা না একটা অদ্ভুত টানাপোড়েনের মধ্যে দিয়ে যায়। একদিকে থাকে স্বপ্নের হাতছানি আর অন্যদিকে পকেটের কঠিন বাস্তবতা। আচ্ছা, আমরা কিভাবে এই আধুনিক টাকার ফাঁদে জড়িয়ে পড়ছি? চলুন আজ সেই ব্যাপারটা নিয়েই কথা বলা যাক। প্রশ্নটা শুনতে খুব সোজা, তাই না? যে আমরা কেন এমন একটা লাইফস্টাইলের পেছনে ছুটি যা আমাদের সাধ্যের বাইরে। কিন্তু এর উত্তরটা বেশ জটিল। আর এই প্রশ্নটা শুধু আজকের আলোচনার বিষয় না, এটা হয়তো আমাদের পুরো প্রজন্মের সবচেয়ে বড় একটা দ্বিধা। আসলে কি হয়, আমাদের সবার মাথাতেই তো একটা আইডিয়াল লাইফস্টাইলের ছবি আঁকা থাকে, তাই না? মানে একটা সুন্দর বাড়ি হবে, একটা নতুন গাড়ি, মাঝে মাঝে দেশের বাইরে ঘুরতে যাওয়া। কিন্তু যেই প্রথম মাসের মাইনেটা হাতে আসে, তখনই বাস্তবের সাথে একটা জোরদার ধাক্কা লাগে। আর এই আশা আর বাস্তবতার ফারাকটাই কিন্তু আমাদের অনেক ভুলের কারণ হয়ে দাঁড়ায়। তো চলুন, এই যে ফাঁদের কথা বলছি, যেটাকে বলা হচ্ছে দ্য মডার্ন ডেট ট্র্যাপ, এটাকে একটু ভেঙে দেখা যাক। ব্যাপারটা কিন্তু শুধু ক্রেডিট কার্ড বা লোন নেওয়ার মধ্যে সীমাবদ্ধ নেই। এর পেছনে কাজ করে এমন কিছু অদৃশ্য চাপ যা আমাদের অজান্তেই ঋণের জালে জড়িয়ে ফেলে। ব্যাপারটা একটা খুব সহজ উদাহরণ দিলেই পরিষ্কার হয়ে যাবে। একদিকে ধরুন মাসিক মাইনে ৩০,০০০ টাকা, আর অন্যদিকে চোখে ভাসছে লেটেস্ট আইফোন, যার দাম প্রায় ১,০০,০০০ টাকা। এই যে আকাঙ্ক্ষা আর আয়ের মধ্যে বিশাল একটা গ্যাপ, এই যে কিন্তু আমাদের অনেককে ভুল পথে ঠেলে দেয়। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? আমাদের এই স্বপ্নগুলো না কেমন যেন একটা চেকলিস্টের মতো। মানে প্রথম বছর চাকরি পেয়েই একটা আইফোন কিনব, পরের বছর একটা গাড়ি, তারপরের বছর বিয়ে, আর তারপর বিদেশ ভ্রমণ। এই যে একটা অলিখিত জীবনের প্ল্যান, এটা আমাদের মাথায় এমনভাবে বসে যায় যে আর্থিক বাস্তবতার কথা ভাবার সময়ই পাওয়া যায় না। কিন্তু আসল প্রশ্নটা তো থেকেই যাচ্ছে, আমরা কেন এমনটা করি? মানে জেনে শুনেও কেন আমরা এই অতিরিক্ত খরচের ফাঁদে পা দিই? আচ্ছা, চলুন এবার এর পেছনের সাইকোলজিটা একটু বোঝার চেষ্টা করি। আগেকার দিনে আর এখনকার দিনে একটা মস্ত বড় পার্থক্য হয়ে গেছে। কিসে জানেন? তুলনা করার ধরনে। একসময় আমরা সিনেমার হিরোদের লাইফস্টাইল দেখে ভাবতাম বাহ, কিন্তু জানতাম ওটা একটা স্বপ্ন, ধরা ছোঁয়ার বাইরে। আর এখন এখন সোশ্যাল মিডিয়া খুললেই দেখি আমারই স্কুলের বন্ধুটা যে আমার পাশেই বসত, সে কত বড় চাকরি করছে, নতুন আইফোন কিনেছে। তুলনাটা এখন আর কোনো দূরের তারকার সাথে নয়, একদম নিজের সমান কারোর সাথে। আর এটাই আমাদের মনের ওপর একটা সাংঘাতিক চাপ তৈরি করে। এই যে একটা মানসিক চাপ, এর সাথে যখন আরেকটা জিনিস যোগ হয়, যেটাকে বলা হচ্ছে মাথার ভেতরের কুয়াশা, তখন অবস্থাটা আরও খারাপ হয়ে যায়। মানে আমাদের লাইফস্টাইলই, যেমন ধরুন জাঙ্ক ফুড খাওয়া বা অন্য অস্বাস্থ্যকর অভ্যাসের কারণে আমাদের পরিষ্কারভাবে চিন্তা করার ক্ষমতাটাই যেন ঝাপসা হয়ে যায়। আর এই ঝাপসা মাথা নিয়েই আমরা হুট করে এমন সব ফাইন্যান্সিয়াল ডিসিশন নিয়ে ফেলি, যার জন্য পরে আফসোস করতে হয়। আচ্ছা, সমস্যা তো অনেক বোঝা গেল, কিন্তু এর থেকে বেরোনোর উপায় কি? সমাধানটা কোথায়? চলুন এবার এমন ৩টে সহজ নিয়মের কথা শোনা যাক, যা আমাদের আর্থিক জীবনে একটা স্বচ্ছতা আনতে পারে। রাজ সামানি বলছেন যে ফিনান্সিয়াল ক্ল্যারিটির জন্য আসলে বড় বড় জ্ঞানের দরকার নেই, মাত্র ৩টে সহজ নিয়মই যথেষ্ট। ১ নম্বর, আপনার টাকা যেন আপনার জন্য আরও টাকা রোজগার করে। ২, লাভজনকভাবে বাজারকে নিয়ন্ত্রণ করুন। আর ৩, টাকা ম্যানেজ করার ব্যাপারটা ভালোভাবে আয়ত্ত করুন। চলুন একটা একটা করে এগুলো দেখি। প্রথম নিয়মটা একদম সহজ। সোজা কথায়, আপনার টাকা যেন আপনার জন্য আরও টাকা রোজগার করে। টাকাকে শুধু ব্যাংকে বসিয়ে রাখলে চলবে না, তাকে কাজে লাগাতে হবে। মানে এমন জায়গায় বিনিয়োগ করতে হবে যাতে টাকাটা নিজে থেকেই বাড়তে থাকে। দ্বিতীয় নিয়মটা শুনতে একটু কঠিন লাগতে পারে, ইকোনমি অফ স্কেল, কিন্তু ব্যাপারটা আসলে খুব সোজা। এর মানে হলো নিজের কাজ বা ব্যবসাকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া যেখানে প্রতিটা জিনিস তৈরির খরচ অনেক কমে আসে। আর খরচ যখন কম হবে, তখন আপনিই বাজারের সবচেয়ে ভালো দামে জিনিসটা দিতে পারবেন। আর তখন বাজার তো আপনার কথা শুনবেই। আর ৩ নম্বর নিয়মটা, আমার মতে এটা হয়তো সবচেয়ে জরুরি, আর সেটা হলো শুধু টাকার পেছনে দৌড়ালে হবে না, কারণ টাকাই সবকিছু নয়। আসল সম্পদ হলো মানুষের সাথে সম্পর্ক, বিশ্বাস, নিজের নামের সুনাম। এই যে জিনিসগুলো চোখে দেখা যায় না, এগুলোই কিন্তু লম্বা দৌড়ে আপনাকে সবচেয়ে বেশি সাহায্য করবে।
এই যে নিয়মগুলোর কথা বলা হলো এগুলো শুনতে হয়তো খুব নতুন বা আধুনিক লাগছে, কিন্তু আসল সত্যিটা কি জানেন? এই জ্ঞানগুলো কিন্তু নতুন কিছু নয়, এগুলো বহু যুগ ধরে আমাদের সংস্কৃতির মধ্যেই রয়েছে। চলুন দেখি আমাদের আশপাশের বিভিন্ন কমিউনিটির মূল্যবোধ কিভাবে আমাদের আর্থিক চিন্তাভাবনা তৈরি করে। একটু ভেবে দেখলেই বোঝা যাবে টাকা পয়সা নিয়ে আমাদের যে চিন্তাভাবনা তার বেশিরভাগই কিন্তু আমরা আমাদের পরিবার, আমাদের সমাজ থেকে পাই। মানে আমরা যে পরিবেশে বড় হই সেটাই আমাদের আর্থিক চরিত্রটা তৈরি করে দেয়, অনেক সময় আমাদের অজান্তেই। এর সবচেয়ে ভালো উদাহরণ পাওয়া যায় ভারতের বিভিন্ন কমিউনিটির মধ্যে। যেমন ধরুন, গুজরাটিদের কাছে ব্যবসা মানে হল ধান্দো, যার মূল উদ্দেশ্য সম্পদ তৈরি করা। আবার মারোয়ারিদের কাছে সেটা হলো ব্যাপার, যেখানে সততা আর বিশ্বাসী হলো আসল কথা। আর পাঞ্জাবিদের ফিলোসফি তো আমরা সবাই জানি, জুগাড়, মানে যেভাবেই হোক কাজটা শেষ করতে হবে। দেখুন, পদগুলো হয়তো আলাদা, কিন্তু সবার লক্ষ্য কিন্তু ব্যবসাকে সফল করা। তাহলে এত সব নিয়ম, এত ফিলসফির মধ্যে আমাদের জন্য সঠিক পথ কোনটা? উত্তরটা হলো নিজের জন্য একটা অ্যাঙ্কার বা নোঙর খুঁজে বের করা। আর এটাই হলো যে কোনো ভালো সিদ্ধান্ত নেওয়ার সেরা উপায়। এখন প্রশ্ন হলো, এই অ্যাঙ্কার জিনিসটা ঠিক কি? ভাবুন তো, এটা হলো আপনার জীবনের সেই কম্পাস বা ধ্রুবতারা, আপনার ভেতরের এমন একটা মূল বিশ্বাস যা আপনাকে কোনো ভুল কাজ করতে দেয় না। এটা আপনাকে সব সময় মনে করিয়ে দেয় যে আপনার জীবনের আসল উদ্দেশ্যটা কি। আর এই অ্যাঙ্কারটা কিন্তু এক একজনের জন্য এক এক রকম হতে পারে। যেমন ধরুন, কারোর জন্য হয়তো তার ধর্মীয় বিশ্বাস, আমার বিশ্বাস আমাকে এটা করতে বারণ করে। কারোর জন্য হতে পারে তার পারিবারিক ঐতিহ্য, আমাদের পরিবারে এভাবেই কাজটা করা হয়। আবার কারোর জন্য হয়তো লাভের একটা অংশ দান করার মতো একটা প্রতিজ্ঞা। এমনকি নিজের পরিচয়, যেমন কপালে একটা তিলক পরা, সেটাও একটা অ্যাঙ্কার হতে পারে, যা নিজের মূল্যবোধকে মনে করিয়ে দেয়। আর এই অ্যাঙ্কারটা কখন সবচেয়ে শক্তিশালী হয় জানেন? যখন কেউ নিজের কাজের প্রতি পুরোপুরি অবসেসড বা আবেগী থাকে। কারণ সত্যি বলতে, আপনি যদি আপনার কাজ নিয়ে প্যাশনেট না হন, তাহলে বড় সাকসেস পাওয়া প্রায় অসম্ভব। এই আবেগটাই আপনার অ্যাঙ্কারকে মজবুত করে, আপনাকে ঠিক পথে ধরে রাখে। তো সব আলোচনার শেষে প্রশ্নটা আসলে আমাদের নিজেদের কাছেই ফিরে আসে। আমাদের আর্থিক জীবনকে ঠিক পথে রাখার জন্য আমাদের অ্যাঙ্কার কোনটা? কোন বিশ্বাসটা আমাদের ভুল পথে যেতে বাধা দেয়? এই উত্তরটা খুঁজে বের করাটা কিন্তু সত্যিই খুব জরুরি।